আলাইকুম। আমি মোহাম্মদ বাবুল হোসেন, সহকারী শিক্ষক, বানসারামপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়, বানসারামপুর ব্রাহ্মণবাড়িয়া। আজকে তোমাদের বাণিজ্য শাখার মেয়েদের জন্য আমি প্রথম হিসাব বিজ্ঞানের একটি ক্লাস নিয়ে আসলাম। এই ক্লাসটি আমাদের নবম ও দশম উভয় শ্রেণীর মেয়েদেরই কাজে আসবে, কারণ আজকের ক্লাসটা যেহেতু শুরুর ক্লাস, আমি একদম হিসাব বিজ্ঞানের বেসিক বিষয়গুলো নিয়ে এই ক্লাসে আলোচনা করব। তোমরা সবাই ক্লাসটা আশা করি মনোযোগ দিয়ে দেখলে আমরা যেই গণিত সমস্যাগুলো শুরু করব, এই ক্লাসটা দেখলে তোমরা আসলে এই সমস্যাগুলো সহজে বুঝতে পারবে। কারণ আজকে আমরা শুরুতেই হিসাব বিজ্ঞান, টোটাল হিসাব বিজ্ঞানে যে 5টা বিষয় নিয়ে কাজ হয়, এই বিষয়গুলো সম্পর্কে বোঝাবো। হিসাব বিজ্ঞানের হিসাবের শ্রেণী বিভাগ আমরা যত দুতরফা দাখিলা পদ্ধতি থেকে শুরু করে আমরা পারিবারিক বাজেট পর্যন্ত আমাদের যে 10টা বা 11টা গণিত চ্যাপ্টার আছে, প্রত্যেকটা চ্যাপ্টারই এই 5টা বিষয় কাজে লাগে। এই 5টা বিষয় হচ্ছে কি কি আমরা সরাসরি দেখি বোর্ডে। আমরা এটাকে বলি হিসাবের শ্রেণী বিভাগ। তো হিসাবের শ্রেণী বিভাগ আমরা জানি, হিসাবের শ্রেণী বিভাগ হচ্ছে 5 হিসাবের শ্রেণী বিভাগ। হিসাবের শ্রেণী বিভাগ আমি এখানে ইংরেজিতে লিখছি। 1 নম্বরে সম্পদ, 2 নম্বরে দায় হিসাব, 3 নম্বর আয় হিসাব, 4 নম্বর ব্যয় হিসাব, 5 নম্বর মালিকানা শক্তি। আমরা মূলত আমাদের হিসাবের প্রত্যেকটা গণিত সমস্যার ক্ষেত্রে আমরা যদি ভালোভাবে বুঝতে হয়, আমাকে এই হিসাব বিজ্ঞানের শ্রেণী বিভাগ সম্পর্কে ভালো একটা ধারণা থাকতে হবে। তাহলে আমাদের হিসাব বিজ্ঞানের শ্রেণী বিভাগ একটা পাঠ্য বইয়ের 3য় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতিতেও লিখে আছে। আমি তোমাদেরকে একটু সহজভাবে বিশ্লেষণ করে দিচ্ছি। হিসাব বিজ্ঞানের শ্রেণী বিভাগ হচ্ছে 5টি। 1 হচ্ছে সম্পদ হিসাব, 2 দায় হিসাব, 3 আয় হিসাব, 4 ব্যয় হিসাব এবং 5 মালিকানা শক্তি হিসাব। ঠিক আছে? তো আমরা শুধু এটুকু জানলেই হবে না। এখন আমাদের অঙ্ক করতে গেলে আমাদেরকে জানতে হবে কোনগুলো সম্পদ, আমাদেরকে জানতে হবে কোনগুলো দায়, কোনগুলো আয়, কোনগুলো ব্যয়, কোনগুলো মালিকানা শক্তি। তো এখন আমাদের কাজ হচ্ছে আমরা শিখবো আসলে কোনগুলো সম্পদ। তো আমাদের বইয়ে খুব সুন্দরভাবে সপ্তম অধ্যায় খতিয়ানের শুরুতেই এই সবগুলোর একটা লিস্ট দেওয়া আছে। কোনগুলো সম্পদ, কোনগুলো দায়, কোনগুলো আয়, কোনগুলো মালিকানা শক্তি, কোনগুলো ব্যয়। তারপরেও আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি এবং এই বিষয়গুলোর সাথে একটু পরিচয় করাই দিচ্ছি। শুরুতেই আমরা আসি সম্পদ নিয়ে, যে কোন কোন জিনিসগুলোকে আমরা সম্পদ হিসেবে জানি। তো শুরুতে আমরা জানবো সম্পদটা কি আসে। সম্পদ হচ্ছে একটি প্রতিষ্ঠানের স্থায়ী বিষয়গুলো, যেগুলো দীর্ঘদিন ব্যবহার করা যায় এবং দীর্ঘদিন ব্যবহার করে এগুলো থেকে বিভিন্ন সুবিধা পাওয়া যায়। যেমন আমরা যদি আমাদের বিদ্যালয়কে দিয়ে বোঝাই, আমাদের বিদ্যালয়ে অনেকগুলো সম্পদ আছে। যেমন ভূমি, বিদ্যালয়ের ভূমি আমরা সহজে যেটাকে বুঝি জায়গা। বিদ্যালয়ের জায়গাটা হচ্ছে একটি স্থায়ী সম্পদ। এই জায়গাটার মধ্যে বিদ্যালয়টা অনেক দিন থাকে, অর্থাৎ আমরা কী করি, এই জায়গাটা থেকে অনেক দিন একটা সুবিধা নেই। এরকম অনেক দিন সুবিধা পাওয়া যায়, ভোগ করা যায়, এরকম বিষয়গুলো হচ্ছে সম্পদ। আমরা বিদ্যালয় থেকে আরেকটা জিনিস নিতে পারি, আমাদের বিদ্যালয়ে যতগুলো আসবাবপত্র আছে এগুলো হচ্ছে একটা সম্পদ। আমাদের বিদ্যালয়ে যেই ফ্যানগুলো আছে এগুলো হচ্ছে একটা স্থায়ী সম্পদ, এগুলো আমরা দীর্ঘদিন ব্যবহার করে সুবিধা পাই। এখন ব্যবসায়িক ক্ষেত্রে এরকম স্থায়ী কিছু সম্পদ থাকে। তো প্রত্যেকটা ব্যবসার সাথে আমরা জানি বিভিন্ন কারখানা, ফ্যাক্টরি এগুলো জড়িত থাকে। তো এগুলোর মধ্যে কি থাকে, ফ্যাক্টরির মধ্যে যন্ত্রপাতি থাকে, অফিসের মধ্যে আসবাবপত্র থাকে, এগুলো হচ্ছে আমাদের স্থায়ী সম্পদ। এবং আমাদের ব্যাংকে যে তরল সম্পদ থাকে, তরল সম্পদ বলতে বোঝানো হয় আমাদের যে নগদ টাকা, এগুলো হচ্ছে তরল সম্পদ, এগুলো স্থায়ী সম্পদ। আমরা কয়েকটা স্থায়ী সম্পদের সাথে পরিচিত। প্রথমে হচ্ছে সম্পদ। এক নম্বরে সম্পদ বলতে আমরা জানি নগদ টাকা। তো সেটাকে আমরা নগদের হিসাব নামে চিনি।
2 নম্বর সম্পদ বলতে প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানে আসবাবপত্র থাকে, এটা হচ্ছে সম্পদ হিসাব। তাহলে আসবাব। 3 নম্বরে যদি কারখানা হয়, কারখানাতে প্রত্যেকটা কারখানাতেই তাদের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করার জন্য বা উৎপাদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য যন্ত্রপাতি কাজে লাগে, তাহলে যন্ত্রপাতি হচ্ছে একটা সম্পদ। আমরা ব্যাংকে লেনদেন করি, ব্যাংকে আমাদের অনেক স্থায়ী সম্পদ থাকে, ব্যাংকে আমাদের ঋণও থাকে, তো সেই হিসাবে আমরা অঙ্ক করতে গেলে আমাদের ব্যাংক হিসাব আসে, এই ব্যাংক হিসাব হচ্ছে একটা সম্পদ। ব্যাংক হিসাব একটা সম্পদ। এই একইভাবে 5 নম্বরে আমরা যত বিল পাই, প্রাপ্য বিল, সেটাকে বলে প্রাপ্য বিল। প্রাপ্য বিল হচ্ছে সম্পদ, প্রাপ্য বিল হচ্ছে সম্পদ। একইভাবে আমরা যদি এরকম কিছু দায় হিসাবের সাথে পরিচিত হয়, দায় হিসাব। দায় হিসাবটা কি? যে সকল বিষয়গুলোর জন্য আমরা ক্লায়েন্টের সাথে দায়ী থাকি, মানে এটার জন্য আমি দায়গ্রস্ত। যেমন আমি যদি ব্যাংক থেকে ঋণ আনি, এটা আমার জন্য দায়, কারণ ব্যাংক আমার কাছে টাকা পাবে। কেউ যদি ব্যক্তিগতভাবে আমি যদি ব্যক্তিগতভাবে কেউ আমার কাছ থেকে টাকা পায়, সেটাও আমার জন্য দায়। অর্থাৎ ব্যবসায় প্রতিষ্ঠানে যে বিষয়গুলোর জন্য আমি নিজে দায়ী থাকি, সেগুলো হচ্ছে দায় হিসাব। যেমন ব্যাংক ঋণ, বন্ধকি ঋণ, তারপরে 3 পাওনাদার, রদের বিল। যদি আমরা একটু আগে দেখেছি যে সম্পদের ক্ষেত্রে যদি বিল পাওয়া যায়, এটা প্রাপ্য বিল, প্রাপ্য হবে সম্পদ। আবার যদি বিল প্রদান করা হয়, তাহলে সেটা হবে আমার জন্য দায়। একইভাবে এখানে যেহেতু পাওনাদার আসছে, আমাদের সম্পদের দিকে যাবে দেনা। দেনা। 5 নম্বর দায়ের দিকে আরেকটা আসছে, সেটা হচ্ছে বকেয়া খরচ। বকেয়া খরচ। আর একইভাবে আমাদের সম্পদের দিকে আসে অগ্রিম খরচ হিসেবে। অগ্রিম খরচ হিসাব। তাহলে আমরা পাইলাম কয়টা জিনিস? 2টা জিনিস। সম্পদ হিসাবে কী কী যায়, দায় হিসেবে কী কী বিষয়গুলো যায়। এগুলো আমাদেরকে মুখস্থ না আসলে অনেকটা, এগুলোতে আমরা 4বার 5বার এগুলোকে মনোযোগ সহকারে পড়ি, তাহলে এগুলো আমাদের ব্রেনে, মানে আমরা মনে রাখতে পারলে হইল যে আমরা অঙ্কের সময় বুঝতে হবে কোনটা দায়, কোনটা আয়, কোনটা মালিকানা সত্য, কোনটা ব্যয়। এখন আমরা পরের যে 3টা আছে সেগুলো নিয়ে আলোচনা করবো। আমাদের সম্পদ এবং দায়ের পরে আমাদের আসে আয়। আমাদের আয়গুলো কী কী, এগুলো জানতে হবে, আমাদের এগুলোও জানতে হবে। বই আমাদের সেগুলো দেওয়া আছে, আমি যেগুলো গণিত আমাদের প্রবলেমে বেশি কাজে লাগে, আমরা সেই বিষয়গুলো এখানে উল্লেখ করার চেষ্টা করছি, যেগুলো তোমাদের না জানলেই। এর মধ্যে প্রথমে আছে আয় হিসাব। আয় হিসাবের মধ্যে থাকে উপভাড়া প্রাপ্তি হিসাব। আমরা উপভাড়া প্রাপ্তি বলতে কী বুঝাই? আমি নিজেই একটা ফ্ল্যাট বাসা বানিয়ে থাকি, তো এই ফ্ল্যাট বাসার মধ্যে রুম আছে 3টা, এবং আমার 2টা রুম হইলেই চলে, তাহলে একটা রুম খালি পড়ে আছে। এই খালি রুমটা যদি আমি কারো কাছে সাবলেট হিসেবে বাড়া দিই, সেটা হচ্ছে আমার জন্য উপভাড়া। এটা হচ্ছে আমার একটা আয়, সেজন্য এটা আয় হিসেবে যাবে। উপভাড়াটা আমরা সহজে বুঝেছি, আমি নিজেই ভাড়া থাকি, বাট আমার বাসার মধ্যে যদি আরেক তৃতীয় কোনো ব্যক্তিকে একটা রুমে সাবলেট হিসেবে বাড়া দিই, সেটা হচ্ছে আমার জন্য উপভাড়া প্রাপ্তি। তারপরে প্রাপ্ত বেতন। আমি যদি কোনো প্রতিষ্ঠানে চাকরি করি, তাহলে এই প্রতিষ্ঠান থেকে মাসিকভাবে যে টাকাটা পাই, সেটা হচ্ছে আমার প্রাপ্ত বেতন, এটা আমার জন্য আয়। প্রাপ্ত বার্তা, আমরা যদি কোনো পণ্য কেনার সময় যে ছাড়টা পাই, সেটা হচ্ছে প্রাপ্ত বার্তা, এটা আমার জন্য আয়। প্রাপ্ত কমিশন, আমরা কোনো কিছু কেনাকাটার সময় যে টাকাটা আমরা কম পাই, সেটা হচ্ছে প্রাপ্ত কমিশন। তারপরে প্রাপ্ত মজুরি, যদি কোনো শ্রমিক বা যদি কোনো ব্যক্তি কাজ করে যে টাকাটা পায়, সেটা হচ্ছে তার জন্য প্রাপ্ত মজুরি, এটা আয়। শিক্ষানবিশ স্যালারি। শিক্ষানবিশ স্যালারি হচ্ছে আমরা প্রশিক্ষণ এরকম কোনো কাজে মানে প্রশিক্ষণ ভাতা বাবদ যে টাকাগুলো পেয়ে থাকি, আসলে আমাদের চাকরির বাইরেও এক্সট্রা যে টাকাটা আমরা প্রশিক্ষণ ভাতা বাবদ পেয়ে থাকি, সেটা হচ্ছে শিক্ষানবিশ স্যালারি, আমাদের হিসেব বিজ্ঞানের ভাষায় এটা আমার একটা আয়। তাহলে আপনি এখানে যে আয়গুলো খুব বেশি আমাদের গণিত সমস্যার কাজে লাগে, এরকম 6টি আয় আমি লিখছি। কী উপভাড়া প্রাপ্তি, প্রাপ্ত বেতন, প্রাপ্ত বার্তা, প্রাপ্ত কমিশন, প্রাপ্ত মজুরি, শিক্ষানবিশ স্যালারি। তারপরে আমরা চলে যাব ব্যয়। আমাদের যেমন মাসে মাসে আয় আছে, ঠিক একইভাবে আমাদের মাসে মাসে ব্যয়ও আছে। ব্যয় হিসাবের মধ্যে প্রথমে আছে বেতন হিসাব। যে বেতন পেল তার জন্য বেতন আয়, কিন্তু যে বেতন প্রদান করে তার জন্য বেতন ব্যয়।
যেমন একটি প্রতিষ্ঠানের মালিকের জন্য বেতন ব্যয়, আর প্রতিষ্ঠানের কর্মচারী বা চাকরিজীবীর জন্য বেতন হচ্ছে আয়। তাহলে যদি বেতন প্রদান করা হয় সেটা হচ্ছে ব্যয়, বেতন হিসাব একটি ব্যয় হিসাব। একইভাবে মজুরি যদি প্রদান করা হয় তাহলে তাহলে এটা আমাদের ব্যয় হবে। একইভাবে প্রদত্ত বার্তা, আমরা যখন পণ্য নিজে কিনি তখন যদি ছাড় পাই সেটা আমার জন্য প্রাপ্ত বার্তা, আর যে আমাকে ছাড়টা দিল অর্থাৎ কোম্পানি আমাকে ছাড় দিল, যদি কোম্পানির ক্ষেত্রে এটা প্রদত্ত বার্তা, অর্থাৎ উনি আমাকে ছাড় দিয়েছে তাহলে এটা কোম্পানির ব্যয়। একইভাবে প্রদত্ত কমিশন একটি সিস্টেম, আমরা যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান কমিশন প্রদান করে এটা তার জন্য প্রদত্ত কমিশন, তাহলে যে পেল তার জন্য প্রাপ্ত কমিশন, তার জন্য এটা আয়, আর যে কমিশন প্রদান করলো তার জন্য এটা হচ্ছে ব্যয়। তারপরে আমরা সবাই আমাদের গাড়ির জন্য বা বিভিন্ন কোম্পানির জন্য আমরা বিমা করে থাকি। এই বিমা করলে আমাদেরকে মাসিক অথবা বাৎসরিক একটা প্রিমিয়াম প্রদান করতে হয়। কোনো বিমার ক্ষেত্রে মাসিক হারে, কোনো বিমার ক্ষেত্রে ত্রৈমাসিক হারে, কোনো বিমার ক্ষেত্রে 6 মাস অন্তর প্রিমিয়াম প্রদান করতে হয়, সেটা হচ্ছে বিমা প্রিমিয়াম। এই বিমা প্রিমিয়াম গ্রাহকের জন্য ব্যয়, সেই জন্য এটা ব্যয় হিসেবে যায়। ভাড়া প্রদান, আমরা আমাদের নিজস্ব বাড়ি, আমাদের চাকরির প্লেসে যদি থাকি, আমাদের যদি নিজস্ব স্থানে বাড়ি না থাকে, আমরা ভাড়া থাকতে হবে। আমাদের বাসা ভাড়াটা, এই ভাড়াটা হচ্ছে এখানে ব্যয়। তাহলে ব্যয় হিসেবে আমরা কয়েকটা জিনিস পেয়েছি যেগুলো আমাদের গণিত সমস্যায় বেশি কাজে লাগে। সেগুলো হচ্ছে বেতন হিসাব, মজুরি হিসাব, প্রদত্ত বার্তা হিসাব, প্রদত্ত কমিশন হিসাব, বিমা প্রিমিয়াম এবং ভাড়া। এখানে আরও কিছু জিনিস আছে আমি যেগুলো বেশি কাজে লাগছে সেগুলো দিয়েছি, যেমন পরিবহন ব্যয়, আমরা গাড়ি ভাড়া বাবদ যে ব্যয়টা করি এটাও আমাদের একটা ব্যয়। তো এই জিনিসগুলো মালিকানা সত্ত্ব, একটি ব্যবসা প্রতিষ্ঠানে একজন মালিকের যা থাকে সেটাই হচ্ছে মালিকানা সত্ত্ব। অর্থাৎ সত্ত্ব বলতে বোঝানো হয় অধিকার, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসায়ের মালিকের যে অধিকার সেটাই হচ্ছে মালিকানা সত্ত্ব। যেমন একটা ব্যবসা প্রতিষ্ঠান শুরু করতে হলে প্রথমেই আমাদের কী লাগে? প্রথমে আমাদের মূলধন লাগে। এই মূলধনটা কে আনে? মূলধন অবশ্যই প্রতিষ্ঠান বা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক আনে। সেজন্য এই মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব হিসেবে শুরুতেই মূলধন আসবে। মালিকানা সত্ত্ব শব্দটা আসলেই আমাদের ব্রেনে রাখতে হবে যে এখানে মূলধন আসবে। তারপর সাধারণ সঞ্চিতি, এই সঞ্চিতি যখন মূলধন নেওয়ার পরেও আমার টাকার একটা ঘাটতি হয়, আমরা সঞ্চিতি নিব, আমাদের এই সাধারণ সঞ্চিতি। তারপর জীবন বিমা প্রিমিয়াম 2 ধরনের, আমরা দুর্ঘটনা বিমা থাকে, শস্য বিমা থাকে, সাধারণ বিমা থাকে। তার মধ্যে আরেকটা অপশন হচ্ছে জীবন বিমা। এই জীবন বিমা প্রিমিয়াম থাকলে সেটা হয়ে যাবে মালিকানা সত্ত্ব। যদি বিমা প্রিমিয়াম থাকে সেটা হবে ব্যয়, আর জীবন বিমা প্রিমিয়াম থাকলে সেটা হবে মালিকানা সত্ত্ব। তারপরে আয়কর, আমরা আমাদের আয়ের উপর যে কর দিই সেটাকে সহজে বলে আয়কর। এই আয়কর মালিকানা সত্ত্বে যাবে, এটা সরাসরি ব্যবসায়ীর মালিকের সাথে সম্পর্কিত। তারপর উত্তোলন, ব্যবসাতে যে টাকা ইনভেস্ট করতে পারে সেই উত্তোলন করতে পারে। উত্তোলন মানে হচ্ছে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মালিক তার প্রয়োজনে টাকা উত্তোলন করবে, অর্থাৎ টাকা তুলবে, এটাকে আমাদের হিসেবে ভাষায় উত্তোলন বলা হয়। এই উত্তোলন থাকলেও সেটা হয়ে যাবে মালিকানা সত্ত্ব। তাহলে আমরা শিখলাম যে হিসাব বিজ্ঞানের শ্রেণীবিভাগ হচ্ছে 5টি। আমরা শিখেছি শুরুতেই সম্পদ হিসাব, দায় হিসাব, আয় হিসাব, ব্যয় হিসাব, মালিকানা সত্ত্ব হিসাব। আমরা প্রত্যেকটা শ্রেণীবিভাগে আলাদা আলাদা শিখলাম যে কোনগুলো সম্পদ, কোন টপিকগুলো দায়, কোনগুলো আয়, কোনগুলো ব্যয়, কোনগুলো মালিকানা সত্ত্ব। এগুলো আমরা কী করলাম? এগুলো আমরা সরাসরি শিখলাম। এখন আমরা পরবর্তীতে ওদেরকে এইগুলোর হ্রাস বৃদ্ধি দেখিয়ে আজকের ক্লাসে শুরু। এখন আমাদের এই হিসাবগুলো ডেবিট ক্রেডিট নির্ণয় করতে গেলে আমাদেরকে এই 5টা শ্রেণী বিভাগের হ্রাস বৃদ্ধি হইলে কী হবে এইগুলো জানতে হবে। তো আজকে আমি একটু সংক্ষিপ্তভাবে সহজভাবে তোমাদেরকে দেখিয়ে দিব যে এই 5টা বিষয় যখন বৃদ্ধি পায় তখন কী হবে, যখন হ্রাস পায় তখন কী হবে। তোমরা একটা টেকনিক ফলো করবা, সেটা হচ্ছে সম্পদ এবং ব্যয়। সম্পদ এবং ব্যয় এই দুটা একই সিস্টেম হবে, আর দায়, আয়, মালিকানা সত্ত্ব এই 3টা জিনিস একটা পদ্ধতিতে হবে। কীভাবে? সম্পদ আর ব্যয় এই দুইটা বৃদ্ধি হ্রাস। বৃদ্ধি বলতে আমরা বুঝি যে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে যদি সম্পদ এবং ব্যয় পরিমাণ বাড়ে এটা আমরা কি বৃদ্ধি বলি, আর যদি আমাদের সম্পদ এবং ব্যয়ের পরিমাণ কমে যায় সেটা হচ্ছে হ্রাস। তো এই সম্পদ এবং ব্যয়
যদি কখনো ব্যবসা প্রতিষ্ঠানে বৃদ্ধি পায় তখন এটা হয়ে যাবে ডেবিট। তখন এটা কি হয়ে যাবে? ডেবিট। সম্পদ এবং ব্যয়ের সাধারণ ব্যালেন্সটা হচ্ছে ডেবিট, সেজন্য এটা বৃদ্ধি পেলে হবে ডেবিট। আর যদি হ্রাস পায় অর্থাৎ সম্পদ এবং ব্যয় যদি কমে যায় তখন এটা হয়ে যাবে ক্রেডিট। এখন আমরা যেহেতু এই দুইটা শব্দের সাথে মানে নতুন দুইটা শব্দ ডেবিট এবং ক্রেডিট, আমাদেরকে জানতে হবে এই দুইটা শব্দ ইংরেজি শব্দ, এটা আমরা বাংলাতেও ইংরেজি এই পদ্ধতিতেই ব্যবহার করি। ডেবিট অর্থটা কি আসলে? ক্রেডিট অর্থটা কি? ডেবিট অর্থ হচ্ছে সুবিধা গ্রহণকারী, যে সুবিধা গ্রহণ করে সেই পক্ষটা ডেবিট হয়ে যায়। আর আমরা এটা সবাই জানি যে লেনদেন হতে হলে একটা ঘটনা হতে হবে, আর এই একটা লেনদেনের দুইটা পক্ষ থাকবে, একটা পক্ষ ডেবিট হবে আর একটা পক্ষ ক্রেডিট হবে। একটা পক্ষ সুবিধা গ্রহণ করবে আর এই ডেবিটের বাংলা হচ্ছে সুবিধা গ্রহণকারী, আর একটা পক্ষ সুবিধা প্রদান করবে, যে পক্ষ সুবিধা প্রদানকারী সে ক্রেডিট হয়ে যাবে, আর ক্রেডিটের বাংলাই হচ্ছে সুবিধা প্রদানকারী। তাহলে আমরা খুব সহজে একসাথে মনে রাখবো যে সম্পদ এবং ব্যয় এই দুইটা জিনিস যখন আমরা ব্যবসা প্রতিষ্ঠানে বেড়ে যাবে তখন হবে ডেবিট, আর যখন কমে যাবে তখন হবে ক্রেডিট। একইভাবে দায় আয় মালিকানা সম্পদ এই দুইটা জিনিস যখন আমাদের ব্যবসায়ে বৃদ্ধি পাবে তখন হয়ে যাবে ক্রেডিট, আর যখন হ্রাস পাবে তখন হয়ে যাবে ডেবিট। কারণ দায় আয় মালিকানা সত্ত্বের সাধারণ ব্যালেন্সটা হচ্ছে ক্রেডিট, তো এটা যখন বাড়বে তখন ক্রেডিট হবে, আর যখন কমবে তখন ডেবিট হবে। আর আরও সহজ টেকনিকে যদি তোমরা মনে রাখতে চাও, শিখতে চাও, সেটা হচ্ছে তোমরা যদি একটাও শিখো বাকিটা মনে থাকবে যে সম্পদ এবং ব্যয় এই দুটা দেখো বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। আর দেখো দায় মালিকানা সত্ত্ব এটা বৃদ্ধি পেলে এটার বিপরীত, এটা হ্রাস পেলে ক্রেডিট হয়েছে, কিন্তু এটা বৃদ্ধি পেলে ক্রেডিট হয়েছে। আর ওইটা বৃদ্ধি পেলে ডেবিট হয়েছে, এটা হ্রাস পেলে ডেবিট হয়েছে। অর্থাৎ সম্পদ এবং ব্যয় যেভাবে হবে দায় আয় মালিকানা সত্ত্ব ঠিক এর বিপরীতভাবে হবে। এটাও যদি তোমরা মনে রাখো তোমরা সহজে এটাকে আয়ত্ত রাখতে পারবে। তো আজকে এতটুকুই তোমাদের এই বেসিক আলোচনা দিলাম। আমরা সামনের ক্লাসে আবার হয়তো বা নতুন কোনো বিষয় নিয়ে আসবো। তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।